যেটা সারা পৃথিবীতে দিনের ভোট রাতে পরিচিত, যেটা জাপানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে এই কথাটা বলে তার বিরাট বাজন হয়েছিল। সারা বিশ্বে 2018 সালে নির্বাচন দিনের ভোট রাতে হয়ে গেছে, এই সার্টিফিকেট তারা পেয়েছে। 2024 সালের নির্বাচন মামা ভাগ্নের নির্বাচন। ওরা আর মামারা আর ভাগ্নেরা, আর কেউ নাই এখানে। এনু সাহেবের ইলেকশন, এনু সাহেবের খালু কে বলে হয়েছিল, আরে কেনা হয়েছিল আওয়ামী লীগের মনেও থাকে না, তিনিও না কেনা হয়েছিল, ও কেউ জানে না। আসলে তো এমপি হওয়ার মতো যোগ্য লোক না, ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের আমলে, তারপর আওয়ামী লীগের মাধ্যমে হলো উপজেলা চেয়ারম্যান, তারপর হানিফ সাহেবের আশীর্বাদ নিয়ে, হাসিনার আশীর্বাদ নিয়ে ইনু সাহেবের টাকা দিতে হবে, সেই জন্য হলো কামারুল আরেফিন। অর্থাৎ মামা ভাগ্নির পাতানো নির্বাচন 2024 সাল। মনে করছিল এই করতে করতে 2042 সাল পর্যন্ত তারা নিয়ে যাবে, এটাই হলো তাদের পরিকল্পনা। 5ই আগস্টের আগের দিন শেখ হাসিনা বিশ্বাস করেনি যে ওর জন্য এই দিনটা অপেক্ষা করছে, যার কারণে দুপুরবেলা খাওয়ার জন্য মোরগ পোলাও রান্না করেছে গণভবনে। 2 বোন আরাম করে সাঁটাবে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, সে সাঁটানি তো দূরের কথা, এক মুখে দেওয়ারও সুযোগ পেল না। পরনে যে কাপড় ছিল, সাধারণত যে বাড়ির ভিতরে যে কাপড় পরে, সেই কাপড় পরেই তাকে হেলিকপ্টার দৌড় মারে উঠতে হলো। সেনাবাহিনী প্রধান বলল, জাপা সময় আর দেওয়া যাচ্ছে না, আপনার ভাসগুলিতে সব আসছে, বিভিন্ন লক্ষ লক্ষ ভাসগুলো আসছে, আপনার চুল ছিঁড়ে ফেলবেন, আপনি তাড়াতাড়ি দৌড় মারেন। এই লক্ষ লক্ষ ভাসুরির ভয়ে আপামনি মারল দৌড়, হেলিকপ্টারে উঠলো, কাপড় বদলানোর সময় নাই। খালি বললো তো দেখো তো আমার সুটকেস গুলো নেওয়া হয়ে গেছে নাকি, বললো যে কটা গেছে গেছে নেন, বললে সুটকেস গুলো যাওয়ার মাল পানি আছে। তো ওই মাল পানি ওরা সুটকেস কয়টা নিতে পারলো, কয়টা অবশ্য পরের দিন দেখলাম, যখন 5 তারিখে হাসিনা বিদায় হওয়ার পর লোকে নিয়ে আসলো, বেশ কিছু লুটপাটও হয়েছে। তার পরনের কাপড় চোপড় আমার বাড়ির সামনে দিয়ে সব রাস্তা, হাসিনার বাপের বাড়ি 32 নম্বর, আমি থাকি 31 নম্বরে। তো দেখলাম যে তার ব্যবহার করা সব জিনিস, হাসিনার নিচের কাপড় উপরের কাপড় সব করে নিয়ে যাচ্ছে। কোথেকে নিয়ে আসলে গো, বলে হাসিনার, এগুলো হাসিনা দেখাচ্ছে। উপরে যা ব্যবহার করে সেটাও দেখাচ্ছে, নিচে যেটা ব্যবহার করে সেটাও দেখাচ্ছে। জিজ্ঞেস করলাম কোথাকার, বললো হাসিনার। এটা হলো আল্লাহর মার, দুনিয়ার বার। প্রত্যেকটা অহংকারের পতন আছে, আর মানুষের জীবন নিজে ছিনিয়ে নিয়ে গেলে তার পতন শোচনীয় ভাবেই হয়। আপনাদের মনে আছে আমি একজন মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই মঞ্চে যে মমতাজ আছে এবং আরো এখানকার অনেকে আছেন আমার সাথে মুক্তিযুদ্ধ করেছেন। এই মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 72 সাল থেকে 75 সাল পর্যন্ত রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। সেই সময়কার সংবাদপত্রের ভাষ্যে 30,000 মুক্তিযোদ্ধা এবং বামপন্থী রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল। তার কি পরিণতি হয়েছিল দেখেন, 75 সালের 15ই আগস্ট, কেউ জানে না। আগের দিন 14 আগস্ট মধ্যরাত পর্যন্ত বললো বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। আগে লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধুর সাথে ছিল, আর 15 আগস্ট সকালবেলা যখন ফজরের নামাজের আগে কাম করে দিল, যে সময় হাসিনা এই তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই সময় ওই ডালিমরা, ফারুকরা, কর্নেল রশিদরা, কর্নেল মেজর হুদারা ওরা যদি কাম করে দিল, তখন কিন্তু কোন সম্বন্ধিকার খুঁজে পাওয়া গেল না। কেউ আর বঙ্গবন্ধুর কাছে নাই।
বঙ্গবন্ধুর লাশ পড়ে থাকলো ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, আর কোন সম্বন্ধে খুঁজে পাওয়া গেল না। তার লাশ দাফন করার জন্য কোন লোক খুঁজে পাওয়া গেল না। সরকারি ব্যবস্থাপনায় তার লাশের গোসল দেওয়া হয়, দাফন কাপড়ের ব্যবস্থা করা হয় টঙ্গি পাড়ায়, একটা লোক সেখানে যায়নি, মৌলবী খুঁজে পাওয়া যায়নি। এগুলো কিসের? যে দুনিয়ায় বাড়াবাড়ি করবে, ক্ষমতা নিয়ে আল্লাহর ক্ষমতাকে নিজের ক্ষমতা বলে জাহির করবে, আল্লাহ তরফ থেকে তার জন্য সেই দিনটা অপেক্ষা করছে। ঠিক একই ভাবে কেউ ভাবছিলাম যে 5 তারিখে হাসিনাকে আপনার অবস্থায় বিদায় হতে হবে, কেউ ভাবি নাই, কিন্তু অবধারিত হয়েছে না খেয়ে বিদায় হতে হবে। কোন দেশ তাকে জায়গা দিচ্ছে না। বিশ্ব নেত্রী ছিল, সে নাকি তার কথা মতোই সে হলো সবচেয়ে বেশি উন্নতি করেছে এবং সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বিশ্ব নেত্রী। কেউ তাকে ঘষতে চাইল না। হাসিনা লন্ডনের কাছে আবেদন করলো, আমাকে একটু থাকার জায়গা দাও, বললো তা হবে না মামনি, এখানে হবে না। বলে আমাকে একটা 3.5 হাত জায়গা দাও, বলে 3.5 ইঞ্চি জায়গাও দেওয়ার হবে না। দুবাই আরব আমিরাতের কাছে বললো আমাকে একটু জায়গা দাও, 3.5 হাত জায়গা দাও, বলে 3 ইঞ্চি জায়গাও হবে না। সৌদি আরবের বাচ্চার কাছে আবেদন করলো, আমার 3 ইঞ্চি জায়গা দাও, 3 ইঞ্চি জায়গা দিল না। মিশরের কাছে আবেদন করলো, মিশর বললো তো ও জিনিস আমি নিতে পারবো না। জর্ডানের কাছে বললো, জর্ডান বললো আমি নিতে পারবো না। এমনকি ভারতও আনুষ্ঠানিক ভাবে বরণ করতে পারিনি, যে তাকে বরণ করে নিবে, আসো তুমি আমার ঘরে আসো, সেই আনুষ্ঠানিক বরণটাও তাকে করতে পারলো না। যেটা আছে সেটা অবৈধ ভাবে বাংলাদেশের পাসপোর্ট সরকার বাতিল করে দিয়েছে, তার নাম ঠিকানা নাই, যা আছে সম্পূর্ণ বেওয়ারিশ। ওই যেসব বেওয়ারিশ নাম ঠিকানা না থাকলে যা হয় তাকে বেওয়ারিশ বলে। হাসিনা ভারতে আছে বেওয়ারিশ হিসাবে, সেখানে শুধু চুলকায় যাচ্ছে, মাঝে মাঝে ইউটিউবে কিছু কথাবার্তা বলে, ফেসবুকে কিছু আবল তাবল কথা বলে, আর তার দায় দায়িত্ব বহন করতে হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের। হাসিনার এই চুলকানির ঠেলায় মানুষ অতিষ্ঠ হয়ে ধানমন্ডির 32 নম্বরে কি অকামটা করে দিল, আপনারা দেখেছেন। যদি আমি বিশ্বাস করি হাসিনা যদি এইসব চুলকায় ঘা না করতো, তাহলে ধানমন্ডিতে তার বাপের ওই শেষ চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যেত না। আর আপনারা তো জানেন না, আপনারা মনে করতেন যে 10 কাঠা জমির উপরে ধানমন্ডি শেখ মুজিবের বাড়ি ছিল, সেটাই সব। হাসিনা ক্ষমতায় আসার পরে ও এখানে 5 বিঘা জমি দখল করে সে বাড়িঘর করেছিল। বাড়ির পিছনে অনেকগুলি 8-10টা বাড়ি, ওই পাশে বাড়ি, যাদের আশপাশে যাদের বাড়ি ছিল সব জায়গায় দখল করে জবরদখল করে বাংলাদেশের ক্ষমতা যেমন জবরদখল করেছিল অবৈধ জাল ভোটের মাধ্যমে, ঠিক তেমনি তার বাড়ির পাশে জায়গা জমি অবৈধভাবে দখল করেছিল। আজকে এই অবস্থার পরিবর্তন হয়েছে। সামান্য ছাত্ররা আন্দোলন করলো, ছাত্রদের আন্দোলন ছিল কোটা প্রথার বিরুদ্ধে, কোটা বাতিলের আন্দোলন। কোটার থেকে আসলো বৈষম্য, কোটার বৈষম্য দূরীকরণ, তারপরে আসলো সমাজের বৈষম্য দূরীকরণ। তারপরে যেমন হাজার হাজার মানুষকে হাসিনার নির্দেশে পুলিশ, র্যাব, বিজেপি, সশস্ত্র বাহিনী, আওয়ামী সন্ত্রাসীরা যখন গুলি করে হত্যা করা শুরু করলো, তখন সব শ্রেণীর মানুষ রাজপথে নেমে আসলো। সেনাবাহিনীর মধ্যে প্রতিবাদ উঠলো, আপত্তি উঠলো, সেনা প্রধানকে বাধ্য করা হলো যে আমরা আর এই সরকারের প্রতি আমরা আনুগত্য দেখাতে পারবো না, হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, সেনাবাহিনী এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। 3 আগস্ট সেনাবাহিনীর যখন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় আমরা আর হাসিনার সাথে নাই, যখন তালাক দেওয়ার সিদ্ধান্ত হয়, তারপর সেনাবাহিনী প্রধান হাসিনাকে জানাই দেয়, মানে অপেক্ষায় দিয়ে পড়ে। সে কে যাইতে চাই, সে মনে করছে যে আমার দুলাভাই হয় সেনাবাহিনী প্রধান, আমি যাবো কেন। ভারতের ভাসুরদের কাছে ফোন করলো, ভাসুররা দেওয়াররা, ওই দেওয়ার হলো অজিত ডোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা।
হাসিনা দেও যে অজিত দোভালের সাথে যোগাযোগ করলো। অজিত দোভাল বললো যে আমি তো আর হেলিকপ্টার পাঠাতে পারছি না, বিমানও পাঠাতে পারছি না। আচ্ছা, আমি ওয়াকরুজ্জামানকে বলে দিচ্ছি আপনার দেশের একটা গাড়ি নিয়ে আপনি ঠেলা গাড়ি নিয়ে মোটামুটি চলে আসেন, তারপর একটা ব্যবস্থা করা যাচ্ছে। যাই হোক, সেই বাংলাদেশে এই ঠেলা গাড়িতে উঠেই তারপর সে ওখানে চলে যায়। প্রথমে গেল আগরতলা, আগরতলা থেকে দিল দিল্লি। তো ওখানে গিয়ে ওখানে কয়েকদিন রাখলো, ক্যান্টনমেন্টের ভিতরে বন্দি অবস্থায় ছিল। তারপরে এখন কোথায় লোকায় রাখেছে, কোন পল্লীতে রাখেছে আল্লাহ জানে এখন কোন পল্লীতে আছে। ওখান থেকে সে আজকে যে এই অবস্থা করছে, মাঝে মাঝে হুঙ্কার আওয়ামী লীগ আসছে। আমরাও তো চাচ্ছি তুমি আসছো, আমাদের খুব দরকার, শেখ হাসিনাকে খুব দরকার। শেখ হাসিনার কি জন্য দরকার জানেন? আপনার দরকার 2000-এরও বেশি ছাত্র যুব জনতাকে হত্যা করেছে, এর বিচার হতে হবে না? বাংলাদেশের আইনেই এই যে অন্যায় ভাবে যেভাবে গুলি করে হত্যা করে মানুষকে হত্যা করেছে, এর বিচার হতে হবে, হতে হবে, হতে হবে। যেমন নিজামী মুজাহিদ সাইদিদের বিচার হয়েছে, সেমনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেই একই ট্রাইব্যুনালে বিচার হতে হবে, হতে হবে, হতে হবে। এই বিচার হবে। আমাদের হাজার হাজার মানুষকে গুম করে দিয়েছে, তাদের ঠিকানা পাওয়া নাই, কোথায় আছে কেউ জানে না, তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। এই গুমের বিচার হতে হবে। আমাদের তিনবার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে যে জনগণের গণতন্ত্রকে হত্যা করে যে ক্ষমতা পাকাপোক্ত করেছিল, এর বিচার হতে হবে। ভোট ডাকাতির বিচার হতে হবে। লক্ষ হাজার কোটি টাকা দিয়ে লুটপাট করে নিয়ে গেছে, এর বিচার হতে হবে। ইসলামী ব্যাংক সহ সমস্ত ব্যাংকগুলোতে লুট করেছে, এর বিচার হতে হবে। বিদ্যুৎ ক্ষেত্রে লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে, এর বিচার হওয়া লাগবে। এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি করেনি। হ্যাঁ, কি হলো? বলার মতো তো পরিবেশ নাই, যা বলছি গায়ের জোরে বলছি। এমনি শারীরিক ভাবে অসুস্থ, আর যে পরিবেশ, এই কথাবার্তা হলে জীবনে কোন বক্তার বাপেরও সাথে না দেশে বক্তৃতা করে, যা বলছি একদম গায়ের জোরে। তো যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, জনগণের চাওয়া পাওয়া একটি, হাসিনার আমলে এই অত্যাচার, নির্যাতন, দুঃশাসনের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা আর কমানো সম্ভব হয়নি। এই সরকার ক্ষমতা আসার পর মানুষের প্রত্যাশা দ্রব্যমূল্য কমানো হবে, মানুষের সহনশীলতার মধ্যে আসবে। এখনো পর্যন্ত দ্রব্যমূল্য সহনশীলতার মধ্যে আসেনি। এই দ্রব্যমূল্যকে সহনশীলতায় নিয়ে আসতে হলে একটি গণতান্ত্রিক সরকার দরকার। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন, আইন শৃঙ্খলার উন্নতি করতে হলে, জনগণের চাহিদা পূরণ করতে হলে, দ্রব্যমূল্য স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হলে একটা গণতান্ত্রিক সরকার দরকার। আর সেই জন্য দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছিল।